হ্যালো সবাইকে, আমি জুয়েল আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়। শুধু পাওয়ার পয়েন্ট না, ভিডিও, অ্যানিমেশন বা সরাসরি প্রেজেন্টেশন করতে হলে কি কি বিষয় মাথায় রাখতে হয় সেই গাইডলাইন নিয়ে আলোচনা করা হবে। মূল বিষয়ে যাওয়ার আগে প্রথমে আমরা জেনে নেব প্রেজেন্টেশন তৈরির মনোভাব বা কি যোগ্যতা আমাদের থাকা প্রয়োজন। প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটি একটি সৃজনশীল ও সময় সাপেক্ষ কাজ। আমাদেরকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, অধৈর্য হলে আমাদেরকে চলবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিটি ধাপে একাধিক দিন সময় নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে এক সিটিংয়ে পুরো প্রেজেন্টেশন শেষ করে ফেলতে হবে এরকম নয়, কিন্তু সেটা বারবার রিভিশন দেওয়ার মনোভাব রাখতে হবে এবং সেজন্য আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে এবং এটার জন্য সময় বের করতে হবে, ছেড়ে দিলে হবে না। এবং শেষ যে বিষয় সেটা হচ্ছে প্রতিটি প্রেজেন্টেশনের একটি ডেডলাইন বা শেষ সময় থাকে। প্রেজেন্টেশনকে অবশ্যই তার ডেডলাইন বা শেষ সময়ের মধ্যে বা তার আগেই শেষ করতে হবে, যাতে প্রেজেন্টেশনের মান উন্নত মানের হয় এবং প্রেজেন্টেশনের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা যেন অর্জিত হয়। শেষ মুহূর্তে প্রেজেন্টেশন ডেডলাইন মিস করলে আসলে একটি সমস্যার সৃষ্টি হয় এবং প্রেজেন্টেশনের মান উন্নত মানের হয় না এবং এই প্রেজেন্টেশন আর প্রেজেন্টেবল থাকে না। তাহলে এবার আমরা সংক্ষেপে জানব প্রেজেন্টেশন জিনিসটা কি। প্রেজেন্টেশন হচ্ছে শ্রোতা বা দর্শকের কথা মাথায় রেখে আমাদের কন্টেন্ট বা বিষয়বস্তুকে পরিকল্পনা মাফিক উপস্থাপন করা। তাহলে কন্টেন্ট বা বিষয়বস্তুর মধ্যে রয়েছে লেখা, ছবি, চার্ট, ডায়াগ্রাম, সিম্বল, ইলাস্ট্রেশন বা কার্টুন, সাউন্ড ও অডিও, ভিডিও। আর শ্রোতা বা দর্শকের মধ্যে রয়েছে তার ধরন ও মাধ্যম, সে অনলাইনে না শারীরিকভাবে উপস্থিত এবং সে কি ধরনের দর্শক সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হয় এবং পরিকল্পনা করতে হয়। এবং সেই পরিকল্পনা অনুসারে আমরা আমাদের প্রেজেন্টেশনকে হয় সেটা সরাসরি করা হয় উপস্থাপন অথবা রেকর্ডের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং সেই অনুসারে আমরা স্ক্রিপ্ট তৈরি করি এবং সেটাকে আমরা নির্দিষ্ট নিয়মে এডিট বা সম্পাদনা করে থাকি। প্রয়োজনে বিভিন্ন সফটওয়্যারের সাহায্য আমরা নিয়ে থাকি। তাহলে আমরা এখানে জানলাম সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে দর্শকের কাছে গ্রহণ উপযোগীভাবে উপস্থাপন করাটাই প্রেজেন্টেশন। আসুন এবার আমরা মূল বিষয়ে উপস্থাপনা দেখি। কিভাবে প্রেজেন্টেশন করতে হয়? পুরো আলোচনাটিকে আমরা 4টি ভাগে ভাগ করে নেব। প্রথমত, স্ক্রিপ্ট তৈরি করা ও পরিকল্পনা করা। দ্বিতীয়ত, সফটওয়্যার প্ল্যাটফর্ম বা মাধ্যম ঠিক করা। তৃতীয়ত, প্রেজেন্টেশনের কন্টেন্ট নিয়ে কাজ করা। এবং শেষ বিষয় হচ্ছে এডিট, মূল্যায়ন ও শেষ করা বা শেষ পর্যায়ের কাজ। স্ক্রিপ্ট তৈরি করা ও পরিকল্পনা করা। স্ক্রিপ্ট তৈরির একটি ভালো পদ্ধতি হলো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা শুরুতেই একটি সংক্ষিপ্ত ভূমিকা ও স্বাগত বক্তব্য দিয়ে দেব। তারপরে আমরা যেটা করব মূল বিষয় উপস্থাপন করব এবং সেটা আরম্ভ হবে সমস্যা দিয়ে এবং তারপরে সেটা এগিয়ে যাবে সমাধানের দিকে এবং শেষ হবে একটি উদাহরণ বা এক্সাম্পল দিয়ে এবং শেষ করা হবে আমাদের আহ্বান এবং ধন্যবাদ জানানোর মধ্য দিয়ে। অর্থাৎ আমার যে দর্শক সে প্রথমে ভূমিকা, স্বাগত বক্তব্য এবং সমস্যা থেকে তার আগ্রহ সৃষ্টি হবে এবং সে সমাধান লাভ করবে এবং সমাধান কেন্দ্র করে সে উদাহরণ, ধন্যবাদ ও আহ্বানের মধ্য দিয়ে তার আগ্রহকে সে ধরে রাখতে পারবে এবং সে আমার এই প্রেজেন্টেশনে সঠিক ও সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবে। একজন উপস্থাপক হিসেবে এটা আমাদের সকলেরই কাম্য। প্রেজেন্টেশন তৈরি করার আগে এই স্ক্রিপ্টটিকে খুব সতর্কতার সাথে বারবার রিভিশনের মাধ্যমে তৈরি করতে হবে এবং ফাইনাল করতে হবে এবং সেটাকে অ্যাপ্রুভাল অথরিটির কাছে পারমিশন নিয়ে নিতে হবে। নতুবা প্রেজেন্টেশন তৈরি করার পর যে বারবার সংশোধন আসবে সেই সংশোধনের কারণে প্রেজেন্টেশনের কোয়ালিটি নষ্ট হবে এবং প্রেজেন্টেশন সঠিকভাবে তৈরি করা সম্ভব হবে না। সেজন্য শুরুতেই আমাদের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে এবং স্ক্রিপ্ট ফাইনাল হওয়ার পরেই আসলে আমাদের প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে হবে। এবং প্রেজেন্টেশন তৈরি করার সময় কখনো কখনো স্ক্রিপ্ট পরিবর্তন করার দরকার হতে পারে, সেটা টাইম টু টাইম প্রেজেন্টেশনের সাথে সাথে সেটা আপডেট আমার অ্যাপ্রুভাল অথরিটির কাছে দিতে হবে। আসুন আমরা এই জিনিসটা আরেকটু ভালোভাবে উপলব্ধি করার জন্য আমরা একটি 2 মিনিটের প্রেজেন্টেশনের পরিকল্পনা করি। পুরো প্রেজেন্টেশনটি উপস্থাপন হবে গল্প বলা স্টাইলে এবং তার মধ্যে সমস্যার মধ্যে থাকবে প্রশ্ন এবং সমাধানের মধ্যে থাকবে উত্তর এবং পুরো প্রেজেন্টেশনে থাকবে বিভিন্ন ধরনের চমকপ্রদ তথ্য।
তাহলে এই বিষয়গুলোকে, আমাদের কন্টেন্টগুলোকে আমরা যখন সাজাবো, তখন আমরা 15 সেকেন্ড সময় স্বাগত ও ভূমিকার মধ্যে রাখতে পারি। এটা মূল সময়ের প্রায় 10% বা তার কাছাকাছি সময়। পরবর্তী 30 সেকেন্ড আমরা সমস্যা নিয়ে কথা বলবো, পরবর্তী 30 সেকেন্ড সমাধান, পরবর্তী 30 সেকেন্ড উদাহরণ নিয়ে কথা বলবো এবং শেষের 15 সেকেন্ড আহ্বান ও ধন্যবাদ নিয়ে কথা বলবো। যদি কোনো কারণে আহ্বানের ক্ষেত্রে আমাদের একটু বেশি সময় লাগে, তবে সেই ক্ষেত্রে আমরা আরো 5 সেকেন্ড বাড়িয়ে 20 সেকেন্ড করতে পারি এবং ভূমিকা 5 সেকেন্ড কমিয়ে আমরা 10 সেকেন্ড করতে পারি। যদি আমাদের আরো প্রেজেন্টেশন বড় সময় ধরে হয়ে থাকে, আরো বড় হয়ে থাকে, তবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মানুষের প্রথম দিকে কনসেন্ট্রেশন বা মনোযোগ অনেক বেশি থাকে এবং সময়ের প্রেক্ষিতে সেটা কমতে থাকে। এর জন্য বড় প্রেজেন্টেশনের ক্ষেত্রে শুরুতেই আমরা ভূমিকা এবং স্বাগত বক্তব্য দিয়ে অনেক বেশি সময় নষ্ট করব না। আমরা সেটা সংক্ষিপ্ত করব এবং মূল প্রেজেন্টেশনের সাথে পরিচয় করিয়ে দেব। ফলে মানুষের আগ্রহ ঠিক থাকবে এবং সে প্রেজেন্টেশনের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে। নতুবা সে অমনোযোগী হয়ে উঠবে এবং প্রেজেন্টেশনের প্রতি তার আগ্রহ হারিয়ে যাবে। একজন উপস্থাপক হিসেবে এটা আমরা কখনোই আশা করি না। তাহলে আসুন আমরা এবার পরের বিষয়টি দেখি। সফটওয়্যার প্ল্যাটফর্ম বা মাধ্যম ঠিক করা। প্রেজেন্টেশন সফটওয়্যার নির্বাচনের ক্ষেত্রে আমরা দুটো বিষয় বিবেচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে সময়ের তুলনায় তথ্য বেশি, অর্থাৎ আপনি কম সময়ে অনেক তথ্য একের পর এক শেয়ার করবেন। এবং অপর ধারণাটি হলো সময়ের তুলনায় তথ্য কম, অর্থাৎ আপনি এক বা একাধিক তথ্য বা একটি থিমের উপরে কাজ করবেন এবং তুলনামূলকভাবে আপনার হাতে যথেষ্ট সময় থাকবে। যখন আমরা সময়ের তুলনায় তথ্য বেশি বিষয়টা মাথায় রাখবো, এই ধরনের প্রেজেন্টেশন সাধারণত আমরা বলে থাকি বিজনেস প্রেজেন্টেশন, এডুকেশন প্রেজেন্টেশন অথবা মার্কেটিং প্রেজেন্টেশন। এ সময় আমরা কম সময়ের মধ্যে অনেক বেশি তথ্য শেয়ার করি। এই ধরনের কাজের জন্য যে সফটওয়্যারগুলো সবচেয়ে ভালো আমাদেরকে সেবা দিয়ে থাকে সেগুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট, কিনোট, গুগল স্লাইডের মতো সফটওয়্যার। এগুলো অ্যানিমেশন ভিত্তিক সফটওয়্যার না, বরং দ্রুততার সাথে তাড়াতাড়ি কাজ করার জন্য এই সফটওয়্যারগুলো উপযোগী, যা আমাদেরকে কম সময়ে একটি বেশ ভালো মানের প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করে। অপরদিকে সময়ের তুলনায় তথ্য কম এই বিষয়টা নিয়ে যখন আমরা কাজ করব, তখন প্রেজেন্টেশন যথেষ্ট স্লো হয়ে যাবে এবং এগুলো অ্যানিমেশন ভিত্তিক হবে এবং দেখতে চমৎকার হবে এবং মানুষজনের কাছে সেটা হবে আই ক্যাচিং, অর্থাৎ মানুষজন লেগে থাকবে, দেখতে চাবে। তা এই ধরনের চমৎকার প্রেজেন্টেশনগুলো তৈরি করা যায় যে সফটওয়্যারগুলো দিয়ে। সেগুলোর মধ্যে রয়েছে ভিডিও স্ক্রাইব, টুনলি, ডুডলি, ডুডল, প্রেজির মতো অ্যানিমেশন ভিত্তিক সফটওয়্যার। অথবা আমরা এই ক্ষেত্রে ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট বা দাভিঞ্চি রিজলভের মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারি। এই সফটওয়্যারগুলো দিয়ে চমৎকার প্রেজেন্টেশন তৈরি করতে পারবো সময় নিয়ে। তাহলে আপনার কাজের ধরন অনুসারে আপনি এখন সঠিক সফটওয়্যারটি বেছে নিতে পারবেন যে কোন ধরনের সফটওয়্যার দিয়ে আপনার প্রেজেন্টেশনটি তৈরি করতে হবে। সেটা আপনি সঠিকভাবে বাছাই করলে আপনার প্রেজেন্টেশনটি আপনার উদ্দেশ্যকে সঠিকভাবে সার্ভ করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রেজেন্টেশনের কন্টেন্ট নিয়ে কাজ করা। প্রেজেন্টেশনের কন্টেন্ট বলতে আমরা যা বুঝি তা হলো লেখা, ছবি, চার্ট, ইলাস্ট্রেশন, অডিও ও ভিডিও, অর্থাৎ যা চোখে দেখা যায় ও যা কানে শোনা যায়। এই কন্টেন্টগুলো আপনার নিজের হতে পারে অথবা আপনার প্রেজেন্টেশনের প্রয়োজনে আপনি অন্যর কাছ থেকে এটা সংগ্রহ করতে পারেন। এই সংগ্রহ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কপিরাইট ও লাইসেন্স ইস্যু। বর্তমানকালে সংগ্রহ করা কন্টেন্টের লাইসেন্স 4 ধরনের হয়ে থাকে। প্রথমত, অর্থের বিনিময়ে আমাদেরকে কন্টেন্ট কিনতে হয় এবং এক্ষেত্রে আপনি প্রিমিয়াম কোয়ালিটির এবং উন্নত মানের কন্টেন্ট লাভ করতে পারেন খুব সহজেই, এবং অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে আপনি এই বিষয়ে বিভিন্ন সাপোর্ট সার্ভিস পেতে পারেন। সাধারণত প্রফেশনাল কাজ করার জন্য আমরা অনেকগুলো অরিজিনাল কন্টেন্ট আমরা সংগ্রহ করতে পারি এবং সেগুলো আমাদের কাজকে আরো গতিশীল করে এবং ভালো করে তোলে। কম সময়ের মধ্যে আমরা উন্নত মানের প্রেজেন্টেশন তৈরি করতে পারি। অপরদিকে ফ্রি লাইসেন্সের এগেইনস্টে আরও প্রায় 3 ধরনের পার্থক্য রয়েছে কন্টেন্টে। প্রথম ফ্রি ধরনের লাইসেন্স হচ্ছে যে এটা একদম ফ্রি, কিন্তু আয় থেকে আমাকে শেয়ার করতে হয়, অর্থাৎ আমি অবাণিজ্যিক কাজে এটা ফ্রিভাবে ইউজ করতে পারবো, কিন্তু বাণিজ্যিক কাজে যখন আমি এটা ব্যবহার করব তখন আমাকে আমার আয় থেকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরকে একটা পার্সেন্টেজ শেয়ার করতে হবে।
দ্বিতীয় ধরনের ফ্রি কন্টেন্ট হচ্ছে যে আমাকে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরকে ক্রেডিট দিতে হবে আমার সমস্ত কন্টেন্টের মধ্যে। এতে আমার অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরের মার্কেটিং হবে এবং তার একটি লাভের আশা রয়েছে। সেই শর্তের এগেইনস্টে আমাকে ফ্রি ইউজ করতে দেওয়া হচ্ছে। এবং তৃতীয় এবং শেষ ধরনের কন্টেন্ট হচ্ছে একদম ফ্রি। এবং ফ্রি বলতে আমরা এটাকেই বুঝে থাকি, এক্ষেত্রে আপনাকে কন্টেন্টের মধ্যে কোনো ধরনের ক্রেডিট দিতে হবে না এবং আয় থেকে কোনো কিছু শেয়ার করতে হবে না। তবে এক্ষেত্রে কন্টেন্টের গুণগত মান পারচেস করা প্রিমিয়াম কোয়ালিটি কন্টেন্টের চাইতে নিম্নমানের হয়ে থাকে, অথবা আপনাকে অনেক খুঁজে ভালো মানের কন্টেন্ট বের করতে হয়, যা একটি পেশাদার কাজের জন্য বিরক্তিকর এবং সময় সাপেক্ষ কাজ। এবং অনেক ক্ষেত্রে আমরা কোনো সাপোর্ট সার্ভিস পেয়ে থাকি না, যা আমাদের কাজের গতিকে বাধাগ্রস্ত করে। তাই কন্টেন্ট সংগ্রহের সময় তার ধরন ও তার ব্যবহার আমাদেরকে মাথায় রাখতে হবে। কপিরাইটের ক্ষেত্রে এডিটের ব্যবহার। এক্ষেত্রে আমরা দৃশ্যমান অংশ অর্থাৎ লেখা, ছবি, চার্ট, ইলাস্ট্রেশন ও ভিডিওর দৃশ্যমান অংশ নিয়ে কথা বলবো। এগুলোর আমরা রং, আকার ও এফেক্ট নিয়ে কাজ করতে পারি। অর্থাৎ অরিজিনাল ছবি যেটা দু রঙের ছবি, সেটাকে আমরা এডিট করার পরে এক রঙের ছবি হয়েছে এবং বিভিন্ন ধরনের এফেক্ট এখানে দেওয়া হয়েছে, যার কারণে এটা এখন অরিজিনাল ছবির মতো আর দেখাচ্ছে না। কিন্তু এটা পরিবর্তিত হয়ে থিমের সাথে মিল রেখে এবং নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হয়েছে। এবং এইভাবে আসলে আমরা যে কোনো ছবিকে বা ইলাস্ট্রেশনকে বা ভিডিওর দৃশ্যমান অংশকে আমরা থিমের সাথে মিল রেখে পরিবর্তন করতে পারি। ফলে এটা থিমের সাথে দেখতে সুন্দর হয় এবং কপিরাইটকে আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে যেতে পারি আমাদের এই রিটাচ করার কারণে। এবার অডিও অংশে আমরা 3 ধরনের কাজ নিয়ে কথা বলবো। প্রথমত হলো আসল মিউজিক ও সাউন্ড বাদ দিয়ে শুধু ভয়েস ওভার। অর্থাৎ আমরা যদি কখনো ভিডিওর মিউজিকটা বাদ দিয়ে দেই, শুধুমাত্র আমরা মুখে বলে বা ভোকাল দিয়ে সেটাকে আমরা মেকআপ করতে পারি, অনেক সময় আমরা এক্সপ্লেইন করতে পারি। এই ধরনের কাজ হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আসল মিউজিক ও সাউন্ড বাদ দিয়ে ভয়েস ওভারের সাথে আমরা ভিন্ন রকমের সাউন্ড এফেক্ট এবং ভিন্ন কোনো মিউজিক আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অরিজিনাল মিউজিক আমরা ব্যবহার করব না। দুটো অ্যাপ্রোচই বর্তমানকালে চলছে এবং এগুলো যথেষ্ট ভালো কাজে ব্যবহার হচ্ছে। তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আসল মিউজিক ও সাউন্ডের সাথে একাধিক সাউন্ড মিক্সড বা এডিট করা। অর্থাৎ আসল মিউজিকটা থেকে যাবে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ট্র্যাকে আমরা ভয়েস ওভার, অন্য একটি মিউজিক অথবা অন্য কোনো সাউন্ড এফেক্টকে আমরা যুক্ত করব এবং সবগুলো মিলে একটি নতুন ধরনের সাউন্ড সৃষ্টি হবে। এই বিষয়টা বোঝার জন্য আমরা পাশের ছবিটি খেয়াল করতে পারি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে নীল রঙের ট্র্যাকটি, অডিও ট্র্যাকটি, সেটা হচ্ছে একটি ভোকাল এবং তারপরের ট্র্যাকটিও হচ্ছে একটি ভোকাল এবং তারপরের ট্র্যাকটি হচ্ছে একটি লিড গিটারের সাউন্ড সবুজ রঙের এবং তারপরের অংশটি হচ্ছে একটি রিদমিক গিটার এবং শেষের ট্র্যাকটি হচ্ছে একটি ড্রামসের সাউন্ড। এবং এই ক্ষেত্রে যদি অরিজিনাল মিউজিক হয়ে থাকে রিদমিক গিটার, তাহলে বাকি যে অডিও ট্র্যাকগুলো রয়েছে বিভিন্ন ট্র্যাকে একসাথে মিক্সড করা হয়েছে, সবগুলো মিলে একটি কম্পোজিশন বা একটি গান তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে এই ধরনের কাজ আমাদেরকে কপিরাইটকে এড়িয়ে যেতে সাহায্য করে, যদিও এই সমস্ত কাজগুলো বিতর্কিত এবং সময় সাপেক্ষ কাজ এবং এগুলো আমাদেরকে এড়িয়ে যাওয়াটাই বেটার, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। ফ্রি কন্টেন্টের তথ্য। আমরা ফ্রি কন্টেন্ট কালেকশন করার জন্য আমরা গুগলে সার্চ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা বেস্ট ফ্রি কন্টেন্ট অথবা বেস্ট ফ্রি ফটো, ইলাস্ট্রেশন, ইনফোগ্রাফিক্স বা ভিডিও লিখে সার্চ দিতে পারি। ফলে আমরা বিভিন্ন ধরনের পেজ পাবো এবং কয়েকটি পেজ আমরা ঘুরে যেগুলো আমাদের মনে হবে যে তার কন্টেন্টগুলো আমাদের কাজে লাগবে, সেই ধরনের কন্টেন্টগুলো আমরা বুকমার্ক করে রাখতে পারি যাতে ভবিষ্যতে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া ফ্রি মিউজিক ও সাউন্ড এফেক্টের ক্ষেত্রে আমরা ইউটিউব স্টুডিওতে অডিও লাইব্রেরির সাহায্য নিতে পারি। সেখানে প্রচুর পরিমাণের ফ্রি মিউজিক ও ফ্রি সাউন্ড এফেক্ট পাওয়া যায়। এগুলো হচ্ছে বিশ্বস্ত একটি স্থান। অন্যান্য ক্ষেত্রে আমরা সেটা বুঝে শুনে ইউজ করব, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফ্রি মিউজিক লাইসেন্সগুলো ইন্টারচেঞ্জ হতে থাকে, অর্থাৎ পরিবর্তন হতে থাকে। আজকে যেটা একদম ফ্রি দেখা যাবে সেটা কয়েক মাস পরে আপনাকে আয় থেকে শেয়ার করার মাধ্যমে সেটা ফ্রি থাকবে বা আপনাকে সেখানে ক্রেডিটের কথা উল্লেখ করতে হবে।
এভাবে অনেক ক্ষেত্রেই আমাদের লাইসেন্সগুলো পরিবর্তন হতে পারে। তাই আমাদেরকে বিশ্বস্ত স্থান থেকে যারা এই ধরনের কাজ করে না তাদের কাছ থেকে কন্টেন্ট সংগ্রহ করা দরকার। এডিট, মূল্যায়ন ও শেষ করা বা শেষ পর্যায়ের কাজ। এই পর্যায়ে আমরা আরো 6টি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হলো কন্টেন্ট নির্বাচন, থিমের ব্যবহার, কন্টেন্ট সাজানোর ধরন, এফেক্ট ও অ্যানিমেশনের ব্যবহার, প্রেজেন্টেশনের গতি, আউটপুট ও অপটিমাইজেশন। কন্টেন্ট নির্বাচন। কন্টেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সেই বিষয়টা হচ্ছে একটা স্লাইড একটা বিষয়, অর্থাৎ আমরা কোনটা লেখা হিসাবে, কোনটা ছবিতে এবং কোনটা ভয়েস ওভার বা শব্দে প্রকাশ করা হবে সেটা আমরা এই পর্যায়ে সিলেক্ট করে নেব আমাদের স্ক্রিপ্ট থেকে। উদাহরণ হিসেবে আমরা একটি নমুনা স্ক্রিপ্ট দেখতে পারি এবং এখান থেকে আমরা যে অংশটাকে হলুদ রঙে মার্ক করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইগুলো হচ্ছে মূল কথা এবং এই মূল বিষয়গুলোকে বা বুলেট পয়েন্টগুলোকে আমরা দৃশ্যমান অংশে দেখাবো, কিন্তু আমরা ভয়েসে বা শব্দে পুরো স্ক্রিপ্টটি পড়ে যাব বা ব্যাখ্যা করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা প্রথম কাজ হচ্ছে স্ক্রিপ্ট থেকে এই অংশগুলোকে কপি করে আমি পাওয়ার পয়েন্টে বিভিন্ন টেক্সট বক্সে আলাদা করে ফেলবো একটা বুলেট পয়েন্ট হিসেবে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে স্লাইডের লেখাগুলো থেকে ফাইনাল যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে আমরা লেখাগুলোকে টাইটেল, সাবটাইটেল এবং বডি টেক্সট হিসেবে আলাদা করে ফেলেছি এবং মাঝখানের বক্তব্যকে বা যে বিষয়গুলো ছিল সেগুলোকে আমরা সাজিয়ে হাইলাইট করেছি এবং সেই সাথে ছবি এবং আমাদের সিম্বলের মাধ্যমে সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে এবং লেখার পরিমাণ আরো কমে গেছে। এই ছবি বা সিম্বল দিয়ে বা ইলাস্ট্রেশন দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করার যে ধারণা এটাকে আমরা বলি পিক্টোগ্রাফিক্স বা ইনফোগ্রাফিক্স। বর্তমানকালে এই অ্যাপ্রোচটা খুবই জনপ্রিয়তা পাচ্ছে এবং আমরাও আমাদের ডিজাইনে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করতে পারি। আসলে এভাবেই আমরা স্ক্রিপ্ট থেকে আমরা মূল বিষয়কে আলাদা করতে পারি এবং সেই বিষয়গুলো থেকে আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। থিমের ব্যবহার। একটা থিমের সাইজ, শেপ, কালার ও এফেক্ট এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কাজ থাকে এবং সেই বিষয়গুলোকে আমাদের দেখতে হবে যে এখানে কোনো বিভ্রান্তিকর পয়েন্ট রয়েছে কিনা যা আমাদের মূল বিষয় থেকে আমাদের দৃষ্টিকে সরিয়ে নিয়ে যায়, তা চিহ্নিত করতে হবে এবং তা বাদ দিতে হবে। এবং আরেকটি দেখার বিষয় হচ্ছে যে প্রতিটি স্লাইডে একই ধরনের থিম অনুসরণ করতে হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন স্লাইডে ভিন্ন ভিন্ন থিম আমরা অ্যাপ্লাই করব না যা আমাদের দৃষ্টি সরিয়ে নিয়ে যাবে আমাদের মূল বিষয় থেকে এবং আমাদের কাছে সেটা বিভ্রান্তিকর হবে। বরং আমরা প্রতিটি স্লাইডে একই ধরনের থিম অ্যাপ্লাই করব এবং দেখা যাবে যে তার টাইটেল, সাবটাইটেল, বডি টেক্সট এবং এই বিষয়গুলোর ফন্ট, সাইজ এবং কালার একই রকম। এটা একটি গুড অ্যাপ্রোচ। দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে কোনো বুলেট পয়েন্ট ইউজ করব না, বরং তার পরিবর্তে আমরা বিভিন্ন ধরনের ছবি বা ইলাস্ট্রেশনের মাধ্যমে সেটাকে ব্যাখ্যা করার বা সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। ছবি, হাইলাইট ও শেপ এই বিষয়গুলোর কালার যাতে একই রকম হয়। দেখতে পাচ্ছেন যেমন ছবি দুটো একই রঙের হয়েছে, যদিও অরিজিনাল ছবি ভিন্ন ভিন্ন রঙের ছিল, কিন্তু থিমের সাথে মিল রেখে আমরা শেপ, ছবির কালার একই রঙের গ্রে স্কেলে আমরা করেছি। এই ধরনের কিছু অ্যাপ্রোচ আমরা থিমের সাথে মিল রেখে করতে পারি। এছাড়া থিমের সার্বিকভাবে যে অ্যাপ্রোচ অর্থাৎ সেটা ব্রাইট না ডার্ক সেই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তার উপরে ভিত্তি করে কন্টেন্টগুলোকে সাজাতে হবে যাতে সবকিছু মিলে যেন একই রকম মনে হয় এবং কোথাও যাতে আমাদের বাধা সৃষ্টি না হয়, আমরা যেন বিভ্রান্তির মধ্যে না পড়ি। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতি স্লাইডে ভিন্ন ভিন্ন অ্যানিমেশন, ভিন্ন ভিন্ন এফেক্ট, ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে আমরা মানুষকে আশ্চর্য করে ফেলবো না। সেটা হয়তো একবারই হবে শুরুতে, কিন্তু পরবর্তীতে যেন তার দৃষ্টি আমার কন্টেন্ট বা আমার বিষয়বস্তুর দিকে যেন থাকে, সেদিকে লক্ষ্য রেখে আসলে আমার থিম সাজাতে হবে। সো এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে। কন্টেন্ট সাজানোর ধরন। কন্টেন্ট সাজানোর ক্ষেত্রে আমরা যে ধরনের অ্যাপ্রোচগুলো ব্যবহার করে থাকি সাধারণত প্রতিটি স্লাইডে একই ধরনের অ্যাপ্রোচ আমরা ব্যবহার করব। প্রথমে উপরের জিনিস দেখাই এবং পরবর্তীতে যদি
বাঁ দিকের জিনিস প্রদর্শন করি এবং বাঁ থেকে ডান দিকের জিনিস পরবর্তীতে দেখাবো এবং শেষ করব আমি নিচে আরেকটি জিনিস দেখিয়ে। যদি এরকম হয় আমার দেখানোর স্টাইল, তবে প্রতিটি ক্ষেত্রে আমরা সেইভাবেই জিনিসটিকে দেখাবো, অর্থাৎ আমরা উপর থেকে নিচে এবং তারপরে বাঁ থেকে ডানে, এবং এক একটি স্লাইডে এক একভাবে এই অ্যাপ্রোচগুলো হবে না, বরং প্রতিটি স্লাইডে একই ধরনের অ্যাপ্রোচ আমরা করব। ঠিক তেমনি সাজানোর পাশাপাশি লেখা সাজানোর ক্ষেত্রেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে উপরে যে লাল হাইলাইট করা লেখা, সেখানে কমা এবং দাড়ি ব্যবহার করা হয়েছে এবং না শব্দটি নিচে নেমে গেছে এবং সে শুধুমাত্র একা। অনেক ক্ষেত্রে এটাকে আমরা অরফেন বা এতিম শব্দ বলে থাকি। এই শব্দগুলো লাইনের শেষে হয়ে থাকে। স্লাইডে যখন আমরা দেখাবো তখন যেন সেরকম না হয়, বরং দ্বিতীয় এবং তৃতীয় লেখা যে হাইলাইট করা অংশ সেরকম যাতে হয় সেটা এক লাইনে হবে, অথবা 2 লাইনে হলে তার সাথে একাধিক শব্দ নিচে নামিয়ে দিতে হবে যাতে এটা দেখতে খারাপ না লাগে। অর্থাৎ স্লাইডের সমস্ত লেখা নিচের 2টা হাইলাইট করার মতো হবে, অথবা এক লাইনে অথবা 2 লাইনে হলে একাধিক শব্দ নিয়ে হবে, কিন্তু কোনো অবস্থাতেই উপরের শব্দের মতো হবে না। এবং দাড়ি কমা বাদ দেওয়াটা প্রয়োজন, কারণ এই ক্ষেত্রে যদি আমার দাড়ি কমা বাদ দিতে হয় সেক্ষেত্রে আমরা কমা পর্যন্ত একটি লাইন দেখাতে পারি, কমার পরের অংশটি আরেকটি লাইনে আমরা দেখাতে পারি যদি আমাদের সেই সুযোগ থাকে। যতটা সম্ভব আমরা দাড়ি কমা বাদ দিয়ে দেব, কারণ এখানে আমরা কোনো সেন্টেন্স পুরোপুরি দেখাচ্ছি না, বরং আমরা একটা ফ্রেজ বা একটা শব্দ বা কোনো একটা ছবির সাথে টাইটেল হিসেবে কোনো লেখাকে দেখাচ্ছি। তাই গ্রামার মেনটেন করে আমাদেরকে সব ক্ষেত্রে দাড়ি কমা দেওয়ার দরকার নেই। এছাড়া আমাদের এই কন্টেন্টগুলো যখন স্লাইডে সাজাই তখন আমাদের রুলস অফ থার্ডস বা সেই নিয়মটাকে যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো। এই ক্ষেত্রে আমরা এটাকে 9টি অংশে ভাগ করে নিয়েছি এবং প্রতিটি প্লাস অংশে, অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে সেখানে রাখা হয় যাতে আমাদের দৃষ্টিগুলো সেই দিকে থাকে এবং আমরা সেটা যেন মনে রাখতে পারি। সো স্লাইডে সাজানোর ক্ষেত্রে আমরা এই একই অ্যাপ্রোচ অনুসরণ করব। আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই সার্কেলের মধ্যে বা সার্কেলের জায়গাগুলোতে রাখবো যাতে আমাদের চোখ সেদিকে যায় এবং আমরা সেগুলো জানতে মনে রাখতে পারি। তো এই অ্যাপ্রোচগুলো আমরা কন্টেন্টে সাজানোর ক্ষেত্রে ব্যবহার করব। এফেক্ট ও অ্যানিমেশনের ব্যবহার। এফেক্ট ও অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা একই ধরনের এফেক্ট ও অ্যানিমেশনের ব্যবহার করব। অর্থাৎ প্রতি স্লাইডে আমরা ট্রানজিশন দেওয়ার দরকার নাই, অর্থাৎ আমরা এক স্লাইড থেকে অন্য স্লাইডে যখন যাব তার মাঝে কোনো ট্রানজিশন দেব না, যদি না আমাদের টপিক পরিবর্তন হয়। অর্থাৎ আমরা একই টপিকে 5টা স্লাইড, প্রতিটা স্লাইড পর পর যাবে, কিন্তু যখন আমরা 5টা স্লাইডের পরে ভিন্ন কোনো টপিকে সুইচ করব তখন আমরা একটা ট্রানজিশন দিতে পারি। তাই আমাদের সুযোগ থাকলেও প্রতিটা স্লাইডে আমরা ট্রানজিশন দেব না, যা আমাদের জন্য ডিস্ট্রাকশন তৈরি করবে এবং স্লাইডের গতিকে ধীর করে দেবে। অপ্রয়োজনীয় সাউন্ড এফেক্ট দরকার নেই, অর্থাৎ সাউন্ড এফেক্টের কাজ হচ্ছে শেষ পর্যায়ের কাজ। এটা অ্যানিমেশন তৈরি বা এডিট পর্যায়ে আমরা সাধারণত সাউন্ড এফেক্ট নিয়ে কাজ করি না এবং প্রতিটা স্লাইডের পর বা অ্যানিমেশনের সাথে আমাদের অহেতুক কোনো সাউন্ড দেওয়া দরকার হয় না। এই অ্যাপ্রোচ থেকে আমরা বেরিয়ে আসবো। এছাড়া অবজেক্ট অ্যানিমেশন একই ধরনের হবে। আপনি যদি খেয়াল করে থাকেন আমার এখানে প্রতিটি অবজেক্ট একই ধরনের ভাবে এন্ট্রি হচ্ছে, অর্থাৎ ফেড এফেক্ট হচ্ছে। ঠিক তেমনি আমি ভিন্ন ভিন্ন অবজেক্টের জন্য আমি ভিন্ন ভিন্ন অ্যানিমেশন আমি ব্যবহার করব না, বরং স্লাইডের সমস্ত অবজেক্টগুলো একই ধরনের অ্যানিমেশন ব্যবহার করা হবে যাতে মানুষের ডিস্ট্রাকশন তৈরি না হয় এবং আমার কন্টেন্টের চাইতে যাতে আমার অ্যানিমেশনের দিকে মানুষের আগ্রহ যেন বেশি না হয় বা চিন্তা যেন বেশি না যায়, বরং আমার তথ্যের প্রতি তার যেন আগ্রহ থাকে এবং সেদিকে যেন তার দৃষ্টি থাকে। সো ডিস্ট্রাকশন হয় এরকম কোনো কিছুই আমরা অতিরিক্ত ব্যবহার করব না এবং সেগুলো থেকে আমরা বিরত থাকব। প্রেজেন্টেশনের গতি। প্রেজেন্টেশনের গতি বলতে আমরা এর সময় এবং উপস্থাপনের গতির কথাই বলছি। অর্থাৎ মানুষ যখন তার কথা উপস্থাপন করবে যাতে সেটা অনেক ধীরে না হয় বা অনেক তাড়াতাড়ি যাতে না হয়। সাধারণত একটি মিডিয়াম গতিটাই আমরা ধরে রাখি, সেটা হচ্ছে মিনিটে 90 থেকে 120 শব্দ, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1.5 থেকে 2টি শব্দ। কিন্তু কখনো কখনো প্রয়োজনে আমাদের এই গতি আরো বৃদ্ধি পেতে পারে এবং কখনো কখনো এটা ধীর হতে পারে, কিন্তু সব সময়ের জন্য না। সবসময় এটি একটি আদর্শ মানে বা আদর্শ গতিতে চলবে। এটা একটি তালের মতো বা একটা রিদমের মতো, যাতে সেই রিদম অনুসারে যেন এগিয়ে যায় আমার প্রেজেন্টেশন।
এছাড়া এই রিদমের কথা যখন এসছে, তো রিদম আমরা এডিটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ট্রানজিশনের একটা রিদম সাধারণত 120 বিট পার মিনিট, এটাকে মিডিয়াম গতি ধরা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2টি করে বিট হচ্ছে। এবং এই সাউন্ডগুলোকে বা টিকটক বা টকটক যে সাউন্ডগুলো আমরা এডিটের সময় ব্যবহার করি, এটা একটি মেজারমেন্টের জন্য, অর্থাৎ আমার স্লাইডগুলো ঠিক গতিতে উপস্থাপন হচ্ছে কিনা, বা একটা ট্রানজিশন থেকে আর একটা ট্রানজিশন ঠিক বিটের মধ্যে ট্রানজিশন হচ্ছে কিনা, এবং এই বিষয়গুলোকে আমরা বোঝার চেষ্টা করি। আমাদের উপস্থাপনের শুরুর দিকে গতি ঠিক ছিল কিনা, শেষের দিকে গতি ঠিক আছে কিনা, বা মাঝখানের গতিগুলো কোথায় ধীর হচ্ছে কোথায় দ্রুত হচ্ছে, এই জিনিসগুলো মেজারমেন্ট করা যায়। তো সাধারণত আমরা এই ক্ষেত্রে রিদম ট্র্যাক ব্যবহার করে থাকি, এবং আমরা অডিও এডিটর দিয়ে রিদম ট্র্যাক তৈরি করতে পারি, এবং সেই ট্র্যাকটিকে আমরা ভিডিও এডিটিং এর শেষে একটি অডিও ট্র্যাকে যোগ করে দিতে পারি। এবং এভাবেই আমরা প্রতিটা সেকেন্ডকে মেজার করতে পারি যে সেই সেকেন্ডের সাথে সাথে আমাদের প্রেজেন্টেশন মুভ করছে কিনা বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। সেই গতির কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে প্রেজেন্টেশন একটি ভিন্ন মাত্রা লাভ করে। এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে একটা রিদম ট্র্যাক কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে একটি ছোট একটা ক্লিপ দেখব। এখানে আমরা যে রিদম ট্র্যাকের কাজটি দেখলাম, এই ট্র্যাকটিকে যখন আমরা ভিডিও এডিটরের অডিও ট্র্যাকে যোগ করব আমাদের প্রেজেন্টেশনের গতি ঠিক করার জন্য, তখন এডিটিং মোডেই শুধু এটা থাকবে, কিন্তু ফাইনাল যখন আমরা আউটপুট দেবো তখন আমরা এই রিদম ট্র্যাকটিকে মিউট করে রাখবো, যাতে এই সাউন্ডটি আমার অরিজিনাল সাউন্ডের সাথে যেন না বেরিয়ে আসে। কিন্তু আমরা যখন এডিট মোডে কাজ করব গতি ঠিক করার জন্য, তখন আমরা এই রিদম ট্র্যাকের সহায়তা নিতে পারি। আউটপুট ও অপটিমাইজেশন। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমাদের প্রেজেন্টেশনটির কোয়ালিটি এবং এটা কোন মিডিয়াতে উপস্থাপন হবে, অর্থাৎ আমার প্রেজেন্টেশনটি কোন ধরনের ডিভাইস, অর্থাৎ 8K 4K HDTV কম্পিউটার মনিটর বা মোবাইল ডিভাইসে দেখানো হবে কি হবে না। তো সেই বিষয়গুলো আমার মাথায় রাখতে হবে। আমার অডিয়েন্স বা দর্শক কোন মিডিয়ার মাধ্যমে এটা দেখবে, নাকি তারা সরাসরি এটা প্রেজেন্টেশন দেখবে, তো সেই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, এবং সেই অনুসারে আমাদেরকে আমার প্রেজেন্টেশনের আউটপুটটাকে ঠিক করতে হবে, অনলাইন মিডিয়ার জন্য নাকি সরাসরি দেখানো হবে তার জন্য। এছাড়া শেষ পর্যায়ের কাজ বলতে আমরা সাধারণত সাবটাইটেল, কালার গ্রেডিং, সাউন্ড এডিট ও সাউন্ড এফেক্টকেই বুঝে থাকি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট যদি লেখা থাকে তাহলে স্ক্রিপ্টগুলোকে আমরা সহজেই সাবটাইটেল হিসেবে বসিয়ে দিতে পারি। অপরদিকে আমাদের যে কালার গ্রেডিং, সেটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা হচ্ছে যে ছবির থিমের সাথে মিল রেখে, অর্থাৎ ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত একই থিমের করার জন্য অনেক সময় আমাদের ছবিগুলোর পরিবর্তন করা দরকার হয়ে থাকে বা রিটাচ করা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা এই ছবিটিকে দেখতে পারি, যার বাঁ দিকের অংশটি সাধারণ ক্যামেরায় তোলা ছবি, এবং তারপরের ডান দিকের অংশটিকে আমরা থিমের সাথে মিল রেখে কালার গ্রেডিং করা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে ছবিকে শার্প করা হয়েছে, আলোর বৃদ্ধি করা হয়েছে, এবং এখানে অরেঞ্জ কালারের টোন দেওয়া হয়েছে ছবির অন্যান্য অংশের ক্লিপের সাথে মিল করার জন্য, বা একই ধরনের যাতে মনে হয়। অর্থাৎ কোনটা দিনের আলোতে, কোনটা রাত্রেবেলা বা দুপুরবেলা বা বিকালে তোলা হয়েছে, যাতে ভিন্ন ভিন্ন দেখতে না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে, যাতে মনে হবে যেন একই ক্যামেরায় একই সাথে পুরো প্রেজেন্টেশনটি করা হয়েছে। তো এই ধরনের কাজ করার জন্য আমরা শেষ পর্যায়ে কালার গ্রেডিং এর কাজ করে থাকি। এছাড়া সাউন্ড এডিট ও সাউন্ড এফেক্টেরও কাজ শেষ পর্যায়ে হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা পরবর্তী স্লাইডে একটি এক্সাম্পল দেখব যে কিভাবে একটি ভিডিও ক্লিপ একটি থেকে আরেকটি ক্লিপে ট্রানজিশন হচ্ছে রিদম অনুসারে, প্রতিটি বিটে বিটে, এবং একই সাথে প্রত্যেকটি ভিডিওর মাঝে প্রথমে মিউজিকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, সাউন্ড এফেক্টের মাধ্যমে ভিডিওটিকে উপস্থাপন করা হয়েছে, এবং শেষে আমরা দেখব যে সাউন্ড এফেক্ট এবং মিউজিক মিশে একটি ভিন্ন ধরনের আবহ তৈরি করা হয়েছে। একই ভিডিওকে 3 ভাবে উপস্থাপন করা হয়েছে। সাউন্ডের কাজ এগুলো। আসুন আমরা সেই ভিডিওটি পরবর্তী ক্লিপে দেখি।
অর্থাৎ এখানে আমরা এই 3 ধরনের এফেক্টই দেখতে পেলাম। প্রথমে দেখলাম আমরা মিউজিকের সাথে উপস্থাপন, পরে দেখলাম সাউন্ড এফেক্ট, এবং পরবর্তীতে আমরা মিউজিক ও সাউন্ড এফেক্ট একই সাথে। সো এই 3 ধরনের অ্যাপ্রোচই ভালো এবং প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করে থাকি আমাদের প্রেজেন্টেশনে। সো আপনি আপনার প্রয়োজন অনুসারে এই এফেক্টগুলোকে বা এই মিউজিকগুলোর ধরনকে ব্যবহার করতে পারেন আপনার প্রেজেন্টেশনে। তাহলে এটাই ছিল আমাদের এডিট, মূল্যায়ন ও শেষ করা বা শেষ পর্যায়ের কাজ। তাহলে প্রেজেন্টেশন নিয়ে আজকে যে আলোচনা হলো সেটা হচ্ছে যে প্রথমে আমরা প্রেজেন্টেশনে স্ক্রিপ্ট তৈরি করা ও পরিকল্পনা করব, এবং পরবর্তীতে সঠিক সফটওয়্যার প্ল্যাটফর্ম আমরা ঠিক করব, এবং পরবর্তীতে আমাদের সংগ্রহ করা কন্টেন্ট গুলো লাইসেন্সের বিষয়গুলোতে আমরা সঠিকভাবে কাজ করব, এবং শেষে সেটাকে এডিট, মূল্যায়ন এবং শেষ করব, এবং শেষ পর্যায়ের কাজগুলোকে অপটিমাইজেশনের মাধ্যমে আমার দর্শকদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করব। এভাবে আমরা একটা প্রেজেন্টেশনকে শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক ও সুন্দরভাবে তৈরি করতে পারি, এবং আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জিত হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে ভিন্ন কোনো প্রেজেন্টেশন নিয়ে বা ভিন্ন কোনো বিষয়ে আলোচনা নিয়ে। তবে শেষ কথা হচ্ছে যে আপনি অন্যের প্রেজেন্টেশন দেখবেন, ভালো প্রেজেন্টেশনগুলোকে অনুকরণ করার চেষ্টা করবেন, এবং তার মাধ্যমে আপনার নিজের প্রেজেন্টেশনগুলো আরো ভালো থেকে ভালো হতে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।